লেখিকা শাওলি সরকারের আঁখি। বৈশাখের সকালের আকাশটা আজ মেঘের ঘনঘটা। মনে হচ্ছে কে যেন গুমড়ে গুমড়ে কাঁদছে। বাতাসে যেন দম বন্ধ করা পরিবেশ। কাঁদছে তো আঁখির মনটাও। তার মনটা ভেঙে চুরে আজ শেষ। গলির শেষ মাথায় আঁখিদের চারতলা বাগান ঘেরা। পুকুর সহ বাড়িটা আজ কেমন যেন ঝিমিয়ে আছে। অথচ আজ এই বাড়িটা হইহুল্লোড়ে মাতামাতি থাকার কথা ছিল, কিন্তু নিয়তির লিখনে আজ তা ঘটেনি। ওইদিকে গলির মুখে ছোট একতলা বাড়িটায় আজ সকাল থেকে সকলে আনন্দ উৎসবে মেতে উঠেছে। সকাল থেকে সানাই ব্যান্ড পার্টির আওয়াজে সারা পাড়া মুখরিত। সেনবাড়ির বড় ছেলে রাজ্যে বিয়ে। বৃষ্টি নামলো আকাশ জুড়ে, সঙ্গে ঝোড়ো হাওয়া। আঁখি দোতলায় ওর ঘরের বারান্দায় এসে দাঁড়ালো। বাইরে ঝড় বৃষ্টির মতো যেন আজ ওর মনেও তুফান তুলেছে। বৃষ্টির ছাট ওর মোটা ফ্রেমের পাওয়ারওয়ালা চশমাকে ভিজিয়ে তুলেছে। সেই জলের ছাট মাখা চশমা চোখে এসে ফিরে গেল তার ছোটবেলায়। আঁখি ছোট থেকেই খুবই দুরন্ত। আঁখির বাবারা 4 ভাই 1 বোন। তাদের নাম মাধব, রাঘব, নিমাই আর বলাই। আর প্রতিমা। তাদের 51বর্তী পরিবার। আঁখির বাবা সবার ছোট। তাদের কাপড়ের ব্যবসা আছে। আঁখির 3 জ্যাঠার প্রত্যেকের 2 জন করে ছেলে। আঁখির এক দাদা আর সে। আঁখি পরিবারের সব থেকে ছোট সদস্য। পিসি বিয়ে করেননি। তিনি একটি মেয়েদের হাই স্কুলের প্রধান শিক্ষিকা। আঁখি, জ্যাঠা, জেঠি, পিসি, মা বাবা, দাদাদের সকলের চোখের মণি। সে দুরন্ত হলে কি হবে, পড়াশোনায় তুখর। গানের গলা খানি অতি সুমধুর। তাদের ঠাকুর দালানে রাধাকৃষ্ণের মূর্তি নিত্য পুজো হয়। আঁখির বড় জ্যাঠা মাধববাবু আঁখির গান, বিশেষ করে কৃষ্ণের ভজন শুনতে খুব ভালোবাসেন। রোজ রাতে দোকান থেকে ফিরে আঁখির গান তার শোনা চাই। দোকান থেকে ফিরে সেই গলা উঁচিয়ে হাঁক দেন, মা, ছোট মা, কোথায় গেলি রে? এই ডাক শুনে আঁখি সব ফেলে বড় জ্যাঠার গামছা, ধুতি, ফতুয়া নিয়ে হাজির হয়। তাদের বাড়ির বড় উঠোনের এক পাশে জলের ব্যবস্থা। জেঠুরাও তার বাবা এলে একে একে সবাই মুখ হাত পা ধোয়। আঁখি অন্য জ্যাঠারা ও তার বাবা তাদের গিন্নিদের কাছ থেকে জামা কাপড় নেন, কিন্তু বড় জ্যাঠা মাধববাবু কেবল আঁখির হাত থেকেই তার পোশাক নেন। মাধববাবু তিনি নিজেও গান গাইতে জানেন। তিনি যখন দরাজ কণ্ঠে ঠাকুর দালানে বসে গান ধরেন, তখন ঠাকুর দালান গম গম করে ওঠে। স্বয়ং রাধাকৃষ্ণ যেন তার উদার কণ্ঠে গান শুনে মোহিত হয়ে যান। ছোট আঁখি তার কোলে বসে গান শিখেছে। মাধববাবুর মা অর্থাৎ আঁখির ঠাকুরমা গত হবার পরেই আঁখির জন্ম। সেই জন্যই আঁখির 3 জ্যাঠার বাবা পিসি তাকে ছোট মা বলে ডাকে। তাদের পোশাক পরিবর্তন হয়ে গেলে ঠাকুর দালানে সকলে পুজো করতে যান। আঁখি তার বড় জ্যাঠা একসঙ্গে ভজন শুরু করেন। আঁখির বাবা বাঁশিতে সুর তোলেন, মেজজন ঢোল বাজান। সেই মধুর সঙ্গীত শুনতে পাড়া প্রতিবেশীরাও আসেন। এইভাবে আঁখি একটু একটু করে বড় হয়ে উঠল। একদিন স্কুলে ভর্তি হলো। প্রথম দিন স্কুলে গিয়েই তার পাশে একটি ছেলে এসে বসলো, নাম তার দীপক। ধীরে ধীরে তাদের গভীর বন্ধুত্ব গড়ে উঠল। দেখা গেল দীপকের বাড়িও আঁখিদের বাড়ির কাছেই। তাদের একসঙ্গে স্কুলে যাওয়া, স্কুল থেকে ফেরা, টিফিন খাওয়া সব হতে লাগলো। আঁখিদের বাড়িতে বিভিন্ন গাছগাছালি ছিল, ছিল একটি পুকুর। স্কুল থেকে ফিরে কিংবা ছুটির দিনে পুরো বাগান আর পুকুরে দাপিয়ে বেড়ানো ছিল আঁখির অন্যতম কাজ। তার একটি বন্ধু বাহিনী ছিল, তাদের নেত্রী হয়ে চুটিয়ে হই হুল্লোড় করত। কোনোদিন ওরা ওই হই হুল্লোড় করে বাড়ির ভেতর ঢুকতেই আঁখির বড় জেঠি ওদের বাড়িতে তৈরি নাড়ু, কখনো বা ঘরে তৈরি নিমকি দিতেন খেতে। এভাবে আঁখি, দীপক, রাজেশ, ময়না, শম্পা, ছবি, দেবু ধীরে ধীরে বড় হতে লাগলো। তবে আঁখি আর দীপকের বন্ধুত্বটা বেশি হলো। ওরা পরস্পর পড়াশোনাতে একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিল। আঁখি প্রতিবার ক্লাসে প্রথম হতো। দীপক কিছুতেই আঁখিকে টেক্কা দিতে পারত না। মনে মনে আঁখিকে একটু হিংসে করত। আঁখির দাদারা তাদের বোনকে সবসময় দেখে রাখত। বোনকে তারা তাদের নজরের বাইরে যেতে দিত না। এভাবে আঁখি ও তার বন্ধু বাহিনী প্রাথমিক বিদ্যালয়ের পাঠ শেষ করে হাই স্কুলে ভর্তি হলো। আঁখি ও তার বান্ধবীরা ভর্তি হলো তার পিসির স্কুলে।
ছেলেরা ভর্তি হলো ছেলেদের স্কুলে, এরা আলাদা আলাদা স্কুলে ভর্তি হলেও বন্ধুত্ব তাদের বজায় রইল। এক রোববার ছুটির দিনে আখি একাই অনেকক্ষণ ধরে পুকুর দাপিয়ে বেড়ালো। তার মা রীতিমতো ডাক দিয়ে হুঙ্কার দিয়ে তাকে জল থেকে বের করলো। জল থেকে বের হতেই তার মা ধমক দিয়ে কান ধরে টানতে টানতে বাড়ির ভেতর নিয়ে গেলেন। তিনি বলতে লাগলেন, এই এক মেয়ে হয়েছে, কারো কথা শোনে না, কাউকে ভয় পায় না, সারাদিন খালি দস্যিবনা, এই মেয়েকে নিয়ে কি যে করি। বাড়ির ভেতর ঢুকতেই আখি বড় জেঠি বলে উঠলেন, আরে ছোট, এত বকিস না মেয়েটাকে, একটু বড় হলেই সব ঠিক হয়ে যাবে, ছাড় ওকে, আয় মা তুই আমার কাছে আয়। আখির মা বলে উঠলেন, হ্যাঁ, তোমার আর বড় ভাসুরের আদর পেয়ে এই মেয়ে অবাধ্য হয়ে উঠছে দিন দিন, তাকিয়ে দেখো ওর চোখ দুটো কেমন লাল হয়ে গিয়েছে। বড় জেঠি তাকিয়ে দেখলেন সত্যি আখির চোখ দুটো লাল হয়ে গিয়েছে। আখিকে কাছে ডেকে মাথা মোছাতে মোছাতে বললেন, কেন এত দুষ্টুমি করিস মা তুই, চোখ দুটো কেমন জবা ফুলের মতো লাল হয়ে গিয়েছে, এত সুন্দর চুলগুলো তোর একটু যত্ন করতে দিস না, যা তাড়াতাড়ি জামা কাপড় বদলে আয়। আখি হাসতে হাসতে জেঠিকে জড়িয়ে আদর করতেই জেঠি চিৎকার করে ওঠেন, ওরে ছাড়, আমি যে ভিজে যাব। এই শুনে আখি জেঠিকে ছেড়ে ঘরে দে দৌড়। গন্ডগোল বাঁধল রাতে। সন্ধেবেলায় আখির বাবা জ্যাঠারা ফিরে এলেন। এসে দেখলেন ঠাকুর দালানে খালি সন্ধে প্রদীপ জ্বলছে, আখি সেখানে নেই। এমনটি তো কখনো হয়নি। সব ভাইরা এর ওর মুখ চাওয়াচাই করতে লাগলেন, এমনকি আখি আর আখির মা সেখানে নেই। আজ তাদের পোশাক নিয়ে ছোট বউ ও আখি বাদে বাড়ির অন্য বউরা দাঁড়িয়ে আছে। মাধববাবু বড় বউকে বললেন, কি ব্যাপার, আমার ছোট মার ছোট বউ কোথায়, তারা বাড়ি নেই? বড় বউ বললেন, আছে, তারা ঘরেই আছে। মাধববাবু বললেন, তাহলে তারা এখানে নেই কেন? বড় বউ বললেন, আখির শরীরটা ভালো নেই, ছোট তাই ওর কাছে বসে আছে। চার ভাই আতকে উঠলেন এই কথা শুনে। ঠাকুর দালানে কোনো মতে মাথা ঠুকে ছুটলেন আখির কাছে। ঘরে গিয়ে দেখলেন আখি নেতিয়ে পড়ে রয়েছে আর গোঙাচ্ছে। তার মা তার মাথায় জলপট্টি দিচ্ছে। ভাসুরা আসতে তিনি ঘোমটা টেনে সরে দাঁড়ালেন। মাধববাবু মেয়ের গায়ে হাত দিয়ে দেখলেন জ্বরে গা পুড়ে যাচ্ছে। কেউ ডাক্তারকে খবর দিয়েছ? মাধববাবু বলে উঠলেন। বড় বউ বললেন, তুমি শান্ত হও, বড় খোকাকে পাঠিয়েছি উদয় ডাক্তারকে ডেকে আনতে, কিন্তু এখনো কেন যে আসছে না সেটাই তো বুঝতে পারছি না। মাধববাবু তার ছোট ভাইকে বললেন, যা ভাই, একটু এগিয়ে গিয়ে দেখ বড় খোকা কেন এখনো ডাক্তারকে নিয়ে এলো না। আখির বাবা ঘরের বাইরে বের হতে দেখলেন বড় খোকা ওরফে শিবে সন্তদন্ত হয়ে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে আসছে। পেছন পেছন উঠে আসছেন ডাক্তারবাবু। ওরা সবাই ছুটল আখির ঘরের দিকে। ডাক্তারবাবু ঘরে ঢুকেই থমকে গেলেন। তিনি এই বাড়ির খুবই পরিচিত একজন মানুষ। তিনি গম্ভীর স্বরে বলে উঠলেন, এ কি, তোমরা সবাই মিলে আখির ঘরে ভিড় করেছো কেন? ঘর ফাঁকা করো, হাওয়া বাতাস আসতে দাও। মেয়ের পাশে ছোট ও বড় বউ শুধু থাকে। তিনি আখির জ্বর মেপে দেখলেন প্রায় 2। তিনি আখির মাকে বলে উঠলেন, মাথায় জল ঢালার ব্যবস্থা করো। সারাদিন আখি কি করছিল শুনলেন। শিবেশ ডাক দিয়ে বললেন, একটা ইঞ্জেকশন লিখে দিচ্ছি, তোর ভটভটি চালিয়ে তাড়াতাড়ি নিয়ে আয়, পরে অন্য ওষুধের ব্যবস্থা করছি। এদিকে মাথায় জল ঢালার ব্যবস্থা শুরু হলো। জ্বরের ঘোরের আখি বলে চলেছে, মা, ও মা, ব্যথা, চোখে খুব ব্যথা। শিবেশ ইঞ্জেকশন আনতেই ডাক্তারবাবু তাড়াতাড়ি তা দিয়ে দেন। এরপর ঘরের বাইরে এসে বলেন, কিছুক্ষণ দেখি, কিছুটা স্বাভাবিক হলে বুঝতে পারবো, ততক্ষণ আমায় কেউ চা খাওয়াও দেখি, আর চিন্তা ছাড়ো সকলে। ওষুধপত্র পড়তেই আধ ঘন্টার মধ্যে আখির জ্ঞান ফেরে, কিন্তু সে অতি কষ্টে চোখ খুলে ডাক দেয়, মা, মা, চোখ খুব ব্যথা করছে। ডাক্তারবাবু সবকিছু পরীক্ষা করে বললেন, কাল একবার চোখে ডাক্তারকে দেখাও, আমার তো মনে হচ্ছে জলের কোনো প্রকার বিষ থেকে এই অসুবিধাটা হচ্ছে, তবুও একবার দেখিয়ে নেওয়া ভালো। জ্বরটা তো কমেছে, ওষুধগুলো আনিয়ে নাও, সময় মতো সেগুলো খাওয়াবে। আজ আমি যাই, কাল আখি কেমন থাকে আমাকে জানাবে, আর চোখে ডাক্তার কি বলল সে খবর আমায় দেবে। আখির মাথায় হাত বুলিয়ে বললেন, আমি একটা ওষুধ দিয়েছি, তা খেলে ব্যথাটা একটু কমবে মা, একটুখানি কষ্ট করো মা। এই বলে তিনি ঘর থেকে বের হয়ে গেলেন। মাধববাবু তার পেছন পেছন গেলেন। তাকে বললেন, ভয়ের কিছু নেই, কাল চোখে ডাক্তারটা দেখাও। পরের দিন জ্বর কমলো। আখিকে চোখের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলে তিনিও একই কথা বললেন। তিনি বললেন, এতে চোখের অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, 5 দিনের ওষুধ দিলেন। বললেন, এতে চোখের কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা হলেও হতে পারে। ঠিক আছে, 5 দিন পরে বোঝা যাবে, না হলে।
ডাক্তার দেখিয়ে এসে আখি নিজের ঘরে বালিশে হেলান দিয়ে আধশোয়া হয়ে শুয়েছিল। ওই অবস্থায় তার ঘরে জানলা দিয়ে বাইরে আনমনা হয়ে তাকিয়েছিল। তার দৃষ্টি আজ বড় আবছা। তার বড় মা কাছে এসে বসেন, কিন্তু বড় মা এসে পাশে বসলেও আখি কেন টের পায় না। বড় মা মাথায় হাত দিতেই সে চমকে ওঠে। আখি চমকে উঠে বলে, ও বড় মা তুমি? তাকে দেখে আরো কাছে তার গা ঘেঁষে বসে তার ঘাড়ে মাথা রেখে আখি বলে উঠল, বড় মা, আমি আর কোনোদিন কি ভালো করে দেখতে পারবো না? আখির বড় মা নীলিমা দেবী চমকে উঠে আখিকে জড়িয়ে ধরে বলে উঠলেন, কেন পারবি না রে মা? ডাক্তার ওষুধ তো দিয়েছেন, ওষুধগুলো খা। ওষুধগুলো ঠিকঠাক সময় মতো খেলে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। কেন চিন্তা করছিস মা, আমার ছোট মা? থাক এখন এসব কথা, এই দুধ সাবুটুকু খেয়ে নিয়ে ওষুধটা খা। আখি দুধ সাবু দেখে নাক সিটকিয়ে বলল, দুধ সাবু? না না বড় মা, আমি খাবো না। নীলিমা দেবী বললেন, হ্যাঁ তোমাকে দুধ সাবুই খেতে হবে। তোর মা জানতো যে তুই এই রকম বায়না করবি, এই জন্যই আমাকে পাঠালো। নে এখন খেয়ে নে মা, আমি তোর জন্য একটা জিনিস এনেছি, এটা খেলে পরেই পাবি। এই শুনেই আখি অনিচ্ছা সত্ত্বেও খেয়ে নিল। খাওয়া শেষ হতে নীলিমা দেবী তার হাতে নারকেলের নাড়ু তুলে দেন, বলেন, একটু পরে খাস কেমন? এমন সময় আখির মা তমা দেবী স্নান পুজো সেরে ধূপ ধুনো নিয়ে মেয়ের ঘরে ঢোকেন। আখি আর নীলিমা দেবীকে দেখে হেসে বলেন, কি গো দিদি, তোমার মেয়ের বায়না শেষ করে খেয়েছেন তো? আর কি কি ঘুষ দিলে? এই কথা শুনে নীলিমা দেবী আখির দিকে তাকিয়ে নিয়ে বললেন, কি রে ছোট, তোর খালি সন্দেহ। ছোট মা আমার লক্ষ্মী মেয়ের মতো সোনা মুখ করে খেয়ে নিল, আমি কেন ঘুষ দিতে যাব বলতো? তোর সব কিছুতেই বাড়াবাড়ি। আখির দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, হ্যাঁ রে মা, এখন জানলাটা বন্ধ করে দিই, পুকুর পাড়ের হাওয়াটা এখন না লাগানোই ভালো। আখি বলে, না না বড় মা, থাক না, শুয়ে শুয়ে পুকুরের জল দেখি। তার বড় মা বলে ওঠেন, না মা, আরো 2 দিন যাক, তারপর পুকুরের হাওয়া খেও। এখন চোখ বন্ধ করে শুয়ে থাকো। চোখটাকে যত বিশ্রাম দিবি তত তাড়াতাড়ি ঠিক হবে। আমি এখন যাই, তোর দাদারা জল খাবারের জন্য চিল্লাতে শুরু করবে। তাছাড়া তোর বাবা জ্যাঠাদের দোকান যাবার সময় হয়ে এলো, তুমি এখন লক্ষ্মী মেয়ের মতন ঘুমোও। এই বলে তিনি বেরিয়ে গেলেন। আখি আবোল তাবোল চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ল। মাঝে মধ্যে বাড়ির কেউ না কেউ এসে ওকে দেখে গিয়েছে। আখির ঘুম ভাঙলো একটা ফিসফিসানি আওয়াজে। চোখ মেলে তাকিয়ে দেখলো ওর সব বন্ধুরা দরজার সামনে জটলা করে দাঁড়িয়ে আছে। আখি উঠে তাদেরকে হাত নেড়ে ভেতরে আসতে বলল। এই দেখে সব বিচ্ছুগুলো ভেতরে ঢুকে আখিকে ঘিরে বসলো। আখির সবচেয়ে কাছের বান্ধবী শম্পা ওকে জড়িয়ে ধরে বলল, এখন কেমন আছিস রে? তোর গায়ে এখনো গরম, চোখের ব্যথাটা তোর কমেছে? আখি বলল, কমেছে রে একটু। দীপক বলল, ব্যথাটা তো কমেছে বলছিস, তবে ঠিক মতো দেখতে পাচ্ছিস কি? শম্পা ধমকে বলে উঠল, তুই মাতব্বরি থামাতো, সবসময় ফটর ফটর। আখি বলল, শান্ত হ তোরা, আমি ভালো আছি, সবে তো 2 দিন ওষুধ পড়েছে, দেখা যাক না। বড় জেঠু বড় মা বলেছেন রাধা মাধব যা ভালো বুঝবেন সেটাই তিনি করবেন। দীপক, আমি খুব ভালো দেখতে না পারলেও কিন্তু আবছা দেখতে পাচ্ছি। এই সুরে শম্পা বলে উঠল, দেখবি দীপক, আখি এবারও পরীক্ষায় তোর চেয়ে বেশি নম্বরই পাবে, তুই কোনোদিন ওকে হারাতে পারবি না। আখি আমাদের সবচেয়ে বেস্ট। এই সুরে দীপকের মুখ শুকিয়ে গেল। এমন সময় আখির মা ও বড় মা সবার জন্য মিষ্টি নিয়ে ঢুকলেন। বড় মা সবাইকে দিতে দিতে বললেন, কিরে শম্পা, কি নিয়ে ঝগড়া করছিস? আখি বলল, ও কিছু না বড় মা, আমরা এমনি হাবিজাবি কথা বলছিলাম। বড় মা বুঝলেন এরা ছোট হলে কি হবে, বড়দের কাছে মনের অনেক কথাই লুকোতে শিখে যাচ্ছে। এভাবে আখির দিন চলছিল। জ্বর কমে গিয়েছে, চোখের ফোলাটাও কমে গিয়েছে, কিন্তু চোখে এখনো ঠিকমতো দেখতে পারছে না আখি, সব যেন আবছা আবছা। 5 দিন পরে আখিকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। ডাক্তারবাবু অনেকক্ষণ ধরে নানা পরীক্ষা করে গম্ভীরভাবে বললেন আখির মাকে, ম্যাডাম, আপনি আখিকে নিয়ে একটু বাইরে অপেক্ষা করবেন, না হলে আমার চেম্বারটাও ঘুরে দেখতে পারেন। তাই শুনে আখি বলে উঠল, ডাক্তারবাবু, আমি কি দেখতে পাবো না, সেই জন্য আমাকে বাইরে যেতে বলছেন? ডাক্তারবাবু বললেন, না না মা, তুমি আমার চেম্বারটা তো দেখোনি, তাই তোমাকে একটু ঘুরে আসতে বললাম, যাও মায়ের সাথে ঘুরে এসো। আখিরা বাইরে যেতেই আখির বাবাকে ডাক্তারবাবু বললেন, আপনার মেয়ে খুবই বুদ্ধিমতী আর ইমোশনাল, এই জন্যই ওকে বাইরে পাঠালাম, এই ক্ষেত্রে যাতে ওর মনের আঘাতটা চোখের ওপর না পড়ে। চোখের রংটা তো স্বাভাবিক হয়েছে, তবে রেটিনায় একটি ভালোই আঘাত দেখতে পাচ্ছি, এটাই আমার কাছে বড্ড চিন্তার বিষয়, তবে আমি চেষ্টা করছি। আখির বাবা বলে উঠলেন, তাহলে কি হবে ডাক্তারবাবু? ডাক্তারবাবু বললেন, আঘাত একটু বেশি হয়েছে, এতে ধীরে ধীরে দৃষ্টিশক্তি কমার সম্ভাবনা প্রবল। কোনো বিষাক্ত পোকার বিষে রেটিনা প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয়েছে,
যার ফলে এই অবস্থা হয়েছে। তবে ওষুধে ওই আঘাতটা অনেকটা শুকিয়েছে। আমি এখন চশমা দিচ্ছি, চশমার পাওয়ারটা দিন দিন বাড়বে। এই বলে ডাক্তারবাবু থেমে বললেন, এই কথাটা পাঁচকান করবেন না। মেয়ের কানে গেলে ওর মানসিক আঘাতটা ওর চোখের পক্ষে ক্ষতি। আপনাকে শক্ত হতে হবে। ডাক্তারবাবুর কথা শুনে আখির বাবা থম মেরে বসে রইলেন। এমন সময় চেম্বারের দরজায় নক করে মেয়েকে নিয়ে ঢুকলেন তমা দেবী। ডাক্তারবাবু আখির চোখের পাওয়ার ঠিক করে চশমা প্রেসক্রাইব করলেন। দুদিনের মধ্যে আখির চোখে চশমা উঠল। এর মধ্যে আখির স্কুলের রেজাল্ট বের হলো। দেখা গেল আখি প্রথম হয়ে ক্লাস 7-এ উঠছে। বাড়ির লোক বন্ধুরা আনন্দে মেতে উঠল। কেবল দীপক যেন খুশি হয়ে খুশি মনে এইসব মেনে নিতে পারল না। আস্তে আস্তে কালের নিয়মে আখিরা মাধ্যমিকে দোরগোড়ায় পৌঁছে গেল। আখির জ্যাঠতুতো দুই দাদা শিবেশ আর নীলেশ চোখে ডাক্তার হয়ে উঠল। আখির নিজের দাদা নীলাঞ্জন তখন ডাক্তারি পড়ছে, বাকি 3 দাদা কলেজে পড়ছে। মাধ্যমিকের রেজাল্ট বের হতে দেখা গেল আখি ওদের জেলায় প্রথম এবং রাজ্যে মেয়েদের মধ্যে 4র্থ স্থান অধিকার করেছে। দীপক প্রথম বিভাগে পাশ করেছে। আখির বয়স বাড়ার সাথে সাথে চোখের চশমার পাওয়ারও বাড়তে লাগলো। সুন্দর চোখ দুটো যেন চশমার পাওয়ার আড়ালে ঢাকা পড়ে যেতে লাগলো। এই দেখে দীপক মাঝে মাঝে আখিকে বলতো, এই চশমাটার জন্য তোর চোখ দুটো কেমন যেন বড় বড় লাগে, আসল চোখ দুটো দেখাই যায় না। বোনের চোখের এই অবস্থা দেখে আখির 2 দাদা সংকল্প করলো তারা আই স্পেশালিস্ট হবে। বাকি 2 দাদা MBA করে পারিবারিক ব্যবসা করার ইচ্ছে প্রকাশ করলো বড় জ্যাঠার কাছে। তাদের বড় জ্যাঠা খুশি হয়ে বললেন, সবাই তোমরা নিজের নিজের লক্ষ্যে এগিয়ে যাও, কিন্তু মনে রেখো পরিবারের বন্ধন কেটে কেউ যেন বেরিয়ে যেও না। সবাই সবার পাশে থেকো সব সময়। আখির পুরো বন্ধু বাহিনী একাদশ শ্রেণীতে ভর্তি হলো কো এডুকেশন স্কুলে বিজ্ঞান বিভাগে। আখি আর দীপকের বন্ধুত্ব আরো গাঢ় হলো। সেই বন্ধুত্ব কলেজে উঠতে উঠতে গভীর প্রেমে পরিণত হলো। দীপক ক্লাস ফাঁকি দিয়ে ক্রিকেট খেলে বেড়ায়। কলেজে মেয়ে মহলে সে ভীষণ জনপ্রিয়। একদিন রাকেশ দীপককে বলে, তুই ক্লাস করিস না কেন? দীপক হেসে বলে, আরে আমার অ্যাসিস্ট্যান্ট আছে আখি চশমিশ, সে আমার সব নোটস করে দেবে। আমি সেটা সময় মতো পেলে ওকেই একদিন মাত দেব, দেখে নিস ভাই। এখন আমি ভাই জীবনটাকে উপভোগ করি, দেখছিস না মেয়েরা কেমন, আমার দিওয়ানা। রাকেশ অবাক হয়ে ওকে তাকিয়ে দেখলো, ভাবলো কি স্বার্থপর ছেলে রে। অফ পিরিয়ডে শম্পাকে বলল সব কথা। শম্পা সব শুনে বলল, আমিও দেখেছি দীপকের কাণ্ড, কিন্তু আখি সব দেখেও না দেখার ভান করে আছে। ছোট থেকে দীপকের প্রতি আখির অন্ধ ভালোবাসা ওকে শেষ করে না দেয়। শম্পা বলল, শিবেশে তাকে বলতে হবে আখি তার কথা শোনে, মান্য করে, না হলে আখির জীবন দীপক শেষ করে দেবে। কিন্তু বলবার আগেই শিবেশ ও নীলেশ আমেরিকায় পড়তে চলে গেল। এদিকে কলেজে এলো এক নতুন সুন্দরী মেয়ে। সেই মেয়েকে দেখে দীপক কিছুদিন মেয়েটির পেছনে খুব ঘুরঘুর করলো। মেয়েটির নাম সায়নী। তাকে নিয়ে দীপক সিনেমা নাটক দেখা, এখানে ওখানে খেতে যাওয়া শুরু করলো। আখির দাদা নীলাঞ্জন বন্ধুদের সাথে নাটক দেখতে গিয়ে তাদেরকে একসঙ্গে দেখলো, কিন্তু বোনকে না দেখতে পেয়ে কিছুটা অবাক হলো। ভাবলো পড়াশোনায় গভীর মনোযোগী বোনটা বোধহয় ইচ্ছে করেই আসেনি। দীপক নীলাঞ্জনকে দেখতে পেয়ে তাড়াতাড়ি নাটক সম্পূর্ণ না দেখে পালিয়ে এলো। নীলাঞ্জন সন্ধেবেলায় বাড়ি ফিরে বোনের ঘরে গেল। আখি তখন চারিদিকে বই ছিটিয়ে পড়তে ব্যস্ত। নীলাঞ্জন অনেকক্ষণ দাঁড়িয়ে মনোযোগী বোনটার দিকে এক মনে তাকিয়ে দেখছিল। আখি, নীলাঞ্জনের মা পর্দা সরিয়ে ভাই বোনের কাণ্ড দেখছিলেন। তাদের সারা শব্দ না পেয়ে নিজেই শব্দ করে ঢুকলেন ঘরে। আখি মায়ের আওয়াজে পেছন ফিরতে তার দাদাকে দেখতে পেল। বলল, তুই কখন এলি দাদা ভাই? আখির মা বলল, নীলু তো অনেকক্ষণ বাড়িতে এসেছে, ওর ঘরে, ওকে দেখতে না পেয়ে ভাবলাম ছাদে গিয়েছে নাকি। ছাদেই যাচ্ছিলাম, পর্দার ফাঁক দিয়ে তোর ঘরে দাঁড়িয়ে থাকতে দেখলাম। কেন মা, তুই টের পাসনি? না মা, আমি টের পাইনি। দাদা ভাই কখন এসেছে? নীলু চেয়ার টানতে টানতে বলে, মা আমাদের কড়া করে চা আর কিছু খাবার দাও, আর দেখো তো সেজদা আর ছোড়দা এসেছে কিনা। তাহলে ওদের বের হতে বারণ করো, ওদের সাথে আমার একটু দরকার আছে। ওদের মা বেরিয়ে যেতেই নীলু বলে, বনু তোর পড়াশোনা কেমন চলছে? সামনেই তো ফাইনাল ইয়ার, রেজাল্টটা দারুণ হওয়া চাই। আচ্ছা তুই কলেজে পালিয়ে সিনেমা নাটক দেখিস না? আখি বলে, না রে দাদা ভাই, পরীক্ষা সামনে, বড় জ্যাঠা জানলে কি ভাববে বলতো। নীলু বলে, তোদের বন্ধুদেরকে দেখলাম যে ওদের পরীক্ষা নেই। আখি বলে, কাকে দেখলি? নীলু বলে, কেন দীপককে, সঙ্গে একটা সুন্দরী মেয়ে ছিল, বেশ কয়েকদিন দেখলাম। এই শুনে আখি চুপ করে গেল। ভাবলো শম্পা আর রাকেশের কথাটাই ঠিক। আখিকে চুপ করে থাকতে দেখে নীলু বলে, বুনু একটা কথা বলি শোন, তোর খেটে খাওয়া নোটসগুলো এবার দীপককে দেওয়া বন্ধ কর, তাহলে বুঝতে পারবি দীপকের আসল চরিত্র। আমি সব খবর নিয়েছি, ও তোকে ঠকিয়ে একটা বড়লোকের মেয়ের প্রেমে পড়েছে, আর তোর ওপর নানা বাধা নিষেধ চাপিয়ে দিয়ে নিজে ফুর্তি করে বেড়াচ্ছে।
তোর কাছ থেকে নোটস নিয়ে নিজের আখের গুছিয়ে নিচ্ছে। এখনো সময় আছে, এই সম্পর্ক থেকে বেরিয়ে আয়, না হলে পিসিমণির মতো সারা জীবন কষ্ট পাবি। নীলুর কথা শেষ হতে মেজ জ্যাঠার 2 এবং ছোট জ্যাঠার 2 ছেলে মোট 4 জন হুড়মুড়িয়ে আখির ঘরে ঢুকলো। ঢুকে হইচই শুরু করলো। এমন সময় বাড়ির বড় মেজবউ ঘরে ঢুকলো। মেজবউ বলে উঠলেন, তোরা আজ আখির ঘরে ভিড় করেছিস কেন? মেয়েটার সামনেই পরীক্ষা, চল বাইরে থেকে এসে কেউ হাত মুখ ধুসনি, যা হাত মুখ ধুয়ে খাবার ঘরে আয়, বড় জ্যাঠা ডাকছেন। মেয়েটাকে পড়তে দে। সন্ধেবেলা ঠাকুর দালানে অনেকক্ষণ সময় কাটিয়ে এসে মেয়েটা পড়তে বসেছে মাত্র, যা সবাই। ওনার কথা শুনে আখির গাল টিপে সবাই ঘর থেকে বেরিয়ে গেল। সারা রাত আখি সবার সব কথা ভাবতে লাগলো। সকালে উঠে ঠাকুর দালানে গিয়ে রাধা মাধবের কাছে গিয়ে মাথা ঠুকে জানালো, হে মাধব, তুমি যা আমার জন্য ঠিক করে রেখেছো সেটাই আমি মাথা পেতে নেব। আজ আমি দীপকের কাছ থেকে সবটা পরিষ্কারভাবে জানতে চাইবো। তুমি ভুল ঠিক সেটা দেখে নিও, তুমি আমার সাথে থেকো। রাধা মাধব বোধহয় এই শুনে মুচকি হাসলেন। কলেজে গিয়ে দীপককে কোথাও খুঁজে পেল না, কেউ তার খোঁজ দিতেও পারল না। একটা ক্লাস অফ থাকায় আখিকে জোর করে ক্যান্টিনে নিয়ে গেল। ওরা ঢুকতে দেখতে পেল মহিলা মহল দ্বারা বেষ্টিত হয়ে সুন্দরী সায়নীকে নিয়ে দীপক বসে আছে। কে যেন জিজ্ঞেস করলো, কিরে আখি কই? ওরা পেছন ফিরে বসে থাকায় আখিদের দেখতে পায়নি। আখিরা কিন্তু ওদের সব কথা শুনতে পাচ্ছিল। দীপক বলল, আরে ওর খবর আমার জানা নেই, প্রয়োজনও নেই। ওর কাছ থেকে নোটস পাবার জন্যই তো একটু প্রেম প্রেম অভিনয় করি, না হলে ওর মতো চশমাওয়ালি আতশ কাজকে কে পাত্তা দেয় রে? ওটাকে ঘেটে আমার কোনো দরকার নেই। আমার জীবনে এখন শুধু সায়নী আর সায়নী, বুঝলি? ওর কথা বলে আবার মুডটা অফ করে দিস না তো। দীপকের কথা শেষ না হতে হতেই আখি দৌড়ে দীপকের কাছে গিয়ে টেনে এক চড় কষালো। দীপক ভয়ে থম মেরে ওখানেই বসে রইল। আখি ক্যান্টিন থেকে বেরিয়ে বাড়ির পথ ধরলো। বাড়িতে ঢুকবার আগে দীপকদের বাড়িতে ঢুকলো। দীপকের মা আখিকে খুব ভালোবাসতেন। ওকে দেখে জড়িয়ে ধরলেন, বললেন, কতদিন পরে এলি, কেমন আছিস? আখি শুধু বলল, কাকিমা আমি দীপকের ঘরে একটু যাব। তিনি বললেন, যা, আমি তোর জন্য একটু খাবার করে আনছি। আখি এই বাড়িতে অনেকবার এসেছে, তাই সবকিছু চেনে। সোজা দীপকের পড়া টেবিল থেকে তার দেওয়া সব নোটস ব্যাগে ঢুকিয়ে দরজা খুলে বাড়ি থেকে বেরিয়ে গেল। পেছন থেকে দীপকের মায়ের ডাক কানেও তুলল না। বাড়িতে ঢুকে সবাইকে বলল, দীপক ও তার বাড়ির লোক এ বাড়িতে যেন না ঢোকে। সবাই ভাবলো ঠিক কোনো গন্ডগোল হয়েছে। শম্পার কাছ থেকে সবাই সবটা জানতে পারলো। এরপর বেরিয়ে গেল কয়েক মাস, পরীক্ষা শুরু হলো। দীপক ও তার মা বেশ কয়েকবার এসেছে আখির কাছে, কিন্তু আখি ও তার দাদারা কেউ তাদের ঢুকতে দেয়নি। পরীক্ষার রেজাল্ট বের হলে দেখা গেল আখি প্রথম হয়েছে। দীপক টেনে টুনে ফার্স্ট ক্লাস পেয়েছে। ব্যবসায়ী বড়লোকের একমাত্র মেয়ে সায়নীকে বিয়ে করলে ঘর জামাই ও ব্যবসা এবং সম্পত্তির আশায় লোভে পড়ে বিয়ে করতে রাজি হয়ে গেল। আজ সে বৃষ্টি মুখরিত দীপকের বিয়ের দিন। আখির চোখ দুটো দিয়ে ঝরছে অবিরাম জলের ধারা। আখি দীপককে মন থেকে ভালোবেসেছিল। সেদিন পিসিমণিকে জড়িয়ে মনের সব দুঃখ বেদনা দূর করেছিল। প্রতিজ্ঞা করেছিল পিসির কাছে জীবনে প্রতিষ্ঠিত হবার। কিন্তু দীপক ছিল স্বার্থপর একটা মানুষ, সেটা আখি বুঝতে পারেনি। এরপর কেটে গিয়েছে প্রায় 10 বছর। আখি আজ একজন নামকরা বিজ্ঞানী। আমেরিকা থেকে ডক্টরেট করেছে। সেখানে তার বরদা শিবেশ ও মেজদা নীলেশ চক্ষু বিশারদ। তারও ডক্টর উইলিয়ামের তত্ত্বাবধানে আখির চোখ আজ সুস্থতার পথে। নীলাঞ্জন মানে আখির দাদা ভাই ও একজন চক্ষু বিশারদ। সবার চেষ্টা ও ভালোবাসায় আখির চোখ একদিন পুরো সুস্থ হয়ে গেল। আজ ওরা 4 ভাই বোন আমেরিকা থেকে বাড়ির পথে। বাড়ি ফিরতেই বাড়ির সব মানুষগুলো শুধু নয়, পাড়া প্রতিবেশী ও বন্ধুরা আনন্দের সাথে স্বাগত জানালো। আখি যেন আজ আগের মতোই দুরন্ত। ঠাকুর দালানে আজ আখির সুরের ধারা বইছে। আর দীপক লোভে পড়ে সায়নীকে বিয়ে করলেও 2 বছরও টেকেনি তার সংসার। আজ সে একটি প্রাইভেট ফার্মে কাজ করে দিন গুজরান করে। আখির চোখ এখন আর কাউকে খোঁজে না। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।